ইন্ডিয়া এসে থেকে আমরা শুধু বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে যাচ্ছি। প্রথমে ছিল আমার ভাইয়ের বিয়ে, আর তারপর আমাদের ঠিক পাশের ফ্ল্যাটের ছেলের বিয়ে। বিয়ে নানা রকম অনুষ্ঠান নিয়মের মাঝেই ছিল প্রচুর মজা। ছিল নতুন কিছু বানানোর এক্সপিরিয়েন্স, আবার পুরনো কিছু রিভাইজ করার। মেহেন্দিটা আমার হাতে আমি করিনি, কিন্তু যার হাতে করেছি থ্যাঙ্কস টু দ্যাট লেডি, যে আমাকে একদম চোখ বন্ধ করে ভরসা করেছে। ছিল প্রচুর ফটো সেশনের মুহূর্ত আর জমিয়ে আড্ডা, আর তার সাথে 4 দিন ধরে পেট পুড়ে খাওয়া দাওয়া, একদম 3 বেলা করে। প্রথমেই শুরু করা যাক বিয়ের আগের দিন রাতে শ্রী বানানো দিয়ে। এটা আমার কোনোই এক্সপিরিয়েন্স ছিল না। আগে আমি অনেককেই বানাতে দেখেছি, আমার মাও খুব সুন্দর বানায়, কিন্তু আমি কখনো হাত লাগাইনি। ভিডিও করছে আরেকটু একটু জল লাগে ইউটিউবে তো দেখতে পারি একটু মাছটা আছে বোধহয়। চালের গুঁড়ি দিয়ে ডো বানানোটাই একটা চ্যালেঞ্জ ছিল। ওটা অবশ্য আমি করিনি, আমি একেবারে কালার টালার মিক্স হয়ে যাওয়ার পরে এগুলো দিয়ে ফুল, পাতা, প্রজাপতি এরকম কিছু জিনিস বানিয়ে দিয়েছিলাম। এই সময় যেহেতু ক্যামেরাম্যান ছিল না, সেই জন্য আমার উদ্দেশ্য ছিল পুরো জিনিসটাকে রেকর্ড করা। এই তো এইখানটা ইয়েলো কালার, এটা দিয়ে কর, এটা দিয়ে মামা কলা বানানো একখানা কলা। হ্যাঁ বললাম কলা ছাড়া হয় না। আরে জানি না, আমাদের ওই বাড়িতে দেয় না, এবার এখানে পাটমশাই কলা দিতে দিয়ে দেব। এই কলা দিয়ে একখানা কলা দিতে হবে। আমাদের বাড়িতে কলা অশুভ বলে। আমাদের পুরো বিল্ডিংটাই বিয়ের কিছুদিন আগে থেকে এরকম সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল, এত সুন্দর একটা গেটও বানানো ছিল। অনেক দিন ধরেই ফটো বা ভিডিও তুলবো করে আলটিমেটলি তুলতে পারলাম যেদিন বউ এলো তারপরে। ইন্ডিয়া আসার পর থেকে আমরা এখনো আমাদের সব জিনিস গুছিয়ে উঠতে পারিনি, আর তাই সব কিছুতেই আমরা ভীষণ লেট হয়ে যাই প্ল্যান করতে। বউ আসার পরে তার গিফট নিয়ে আসা হলো। এটা একটা ল্যাম্প ছিল যেটার ফটো আর তোলা হয়নি। এই বিয়ের কনের বাড়ি ছিল কাটোয়াতে, আর সেই জন্য গায়ে হলুদ নিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল বিয়ের দিন সকালবেলা। আর সেই জন্যই আগের থেকে এরা প্ল্যান করেছিল যাতে বৃদ্ধিটা তার আগের দিন হয়ে যায়, মানে আইবুড়ো ভাতের দিনই বৃদ্ধি সকালে হয়ে গেছিল। এই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, এটা আমাদের ছাদেই তৈরি করা হয়েছিল। আমাদের সিঁড়ি দিয়ে ওঠার পর সামনে এরকম একটা সিঁড়ির ঘর আছে, সেখানে রাখা হয়েছিল সমস্ত খাবার দাবারের র মেটেরিয়াল। কারণ এক পাশে যেরকম পুজো বা গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, আর এক পাশে হয়েছিল খাওয়ার অ্যারেঞ্জমেন্ট। কারণ আগেই বলেছি আমরা 4 দিন ধরে 3 বেলা করে খেতে যেতাম ওপরে, আর এই দিকে ছিল রান্নার আয়োজন। সিঁড়িটা একদম নিচে থেকে ওপর অবধি এই সুন্দরভাবে সাজানো হয়েছিল। আইবুড়ো ভাতের দিন বৃদ্ধি শুরু হওয়ার আগেই আমরা ওপরে পৌঁছে যাই, তখনও অবধি গোছানো চলছিল। আমার মেয়ের এই পুজোর আওয়াজ, যেরকম কাসর ঘণ্টা, উলু, শঙ্খধ্বনি, এগুলোতে একটু প্রবলেম হয়, সেই জন্য আমরা পুজোর সময়টা ওইখানে বসতে পারিনি। একেবারে ব্রেকফাস্ট করেই নিচে নামলাম। আমার একটা প্ল্যান ছিল যে আইবুড়ো ভাতের একটা আইটেম আমি বানিয়ে খাওয়াবো, আর সেটা ছিল গাজরের হালুয়া। সেটা তখনও বানানোও শেষ হয়নি, তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি নিচে যাই, কারণ আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্টটা ছিল দুপুরবেলা। খাওয়ার ভিডিও করে নি। ক্যামেরাম্যান আসার আগে আমি প্রক্সি দিয়ে নিই। গাজরের হালুয়া কমপ্লিট হতেই আইবুড়ো ভাতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম, কিন্তু গিয়ে দেখলাম যার বিয়ে সে নাকি বলেছে একটু পরে সে দুপুরের খাবার খাবে, তাই জন্য আমরাই খেতে বসে গেলাম। খাবারের তো এলাহি অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু সবগুলো আইটেম আমিও খেতে পারিনি। আমার ছেলে মেয়েরা তো খুব
খুবই কম খেয়েছিল। আমার মেয়ে ইনফ্যাক্ট শুধু এই 4 দিন ডাল ভাতই খেয়ে গেল। ওর ডাল ভাতটাই এত ভালো লেগেছে। শেষে রিসেপশনের দিন রাত্রিবেলা বিরিয়ানি দেখে সে পাগল হয়ে গেছিল। মোটামুটি আধ ঘন্টা ধরে সে একটু 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 করে নিজে হাতে করেই বিরিয়ানি খেয়েছিল। সেটার ভিডিও আছে, পরে দেখাবো। আমার এই ব্লগটার মধ্যে বেশিরভাগ সময়টাই বোধহয় আমি খাওয়ার ভিডিওই দেখাবো, কারণ এত এত খাবার খেয়েছি এতবার করে যে প্রত্যেকবারই মনে হচ্ছিল একটু একটু ভিডিও তুলে রাখি। ওই একটু একটুগুলোকেই জুড়ে জুড়ে দেখলাম অনেকটা সময় আমি খাওয়ার জিনিসই দেখিয়ে গেছি। যাই হোক, ফিরে আসা যাক আবার আইবুড়ো ভাতে। মনে নেই তোর বল, আমি তো বৃষ্টিকে বৃষ্টি করেছি এটা হ্যাঁ হ্যাঁ, এই সময় দেখলাম ক্যামেরাম্যানও চলে এসছে, লাইট টাইট দিয়ে বিশাল ব্যাপার। একটা সময় তো আমাদের সবাইকেও বলা হলো পাশে পাশে দাঁড়িয়ে পড়তে, ফটো তোলা হবে সবার। আমার মেয়ের প্রথম দিকে এখানে বেশ ভালোই লাগছিল, দৌড়াদৌড়ি করছিল, মাঝে মধ্যে ফ্রিজও খুলে ফেলছিল ওদের। কিন্তু তারপরে যখন সেই শঙ্খ আর উলু দেওয়া শুরু হলো, ব্যাস তখন তার আর কিছুই ভালো লাগছে না। তখন সে বাড়ি চলে যাবে, মানে পাশের ঘরেই চলে যাবে। হাত দেবেন না, হাত দেবেন না, হাত আগে বাড়াবেন না। তবে একটা হাসি দেখো, তুমি মুখ কালো করে আছে। হাতটা বাড়াবেন নেই, না না, আপনি বাজেন, আপনি বাজেন। আমি ব্লগে চেষ্টা করেছি যাতে অরিজিনাল সাউন্ডগুলোই বেশিরভাগ সময় রাখা যায়। যতটুকু না বললে নয় সেই সময় আমি ভয়েস ওভারটা দিচ্ছি। কালকে বেডশিটে না বসে আমার সাথে যখন ওদের আলাপ হয় তখন মোটামুটি তত্ত্ব সাজানো শেষ। আমি বলেছিলাম যে এরপরেও যদি কিছু দরকার পড়ে আমাকে ডাকতে, তার দরকার পড়েনি। তবে এই শ্রীটা বানিয়ে আমি বেশ মজা পেয়েছি। প্রথমবার তো দারুণ লেগেছে। বিয়ের আগের দিন রাতেই সবার মেহেন্দি পড়া শুরু হয়ে যায়। কারো গায়ে লাগলে তাকে স্ট্যাম্প হয়ে যাবে। এই সুযোগে আমিও একটু ট্রাই করে নিলাম অন্য একজনের হাতে। অনেক দিনের অভ্যাস নেই, তবুও দেখলাম মোটামুটি ঠিকঠাকই হয়েছে। দুটো হাতে এইটুকু করতে করতেই আমার 2 ঘন্টা কেটে গেছিল। আর তারপরে আরেকজন লাইনে বসেছিল, কিন্তু তার হাতে আমি আর কিছুই করতে পারিনি। এর পরের দিন সকালবেলা উঠে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম গায়ে হলুদের জন্য। বলাই বাহুল্য, গায়ে হলুদের জন্য সবাই আমরা হলুদ জামাই পরেছিলাম। বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা, মানে যখন মেহেন্দি পরা আর পরানো চলছিল, সেই সময় পাত্রের খুব ইচ্ছে ছিল সবাই ডান্স করুক, কিন্তু সেই সময় আর হয়নি। তাই জন্য গায়ে হলুদের আগে বিয়ের পাত্র আর তার বন্ধু বান্ধবের ডান্সটা দেখার সুযোগ এসে গেল। ये लोग वीडियो कर
ভিডিও করা হয় যেখানে ফটোগ্রাফাররা বলে দেয় কে কি করবে। নামাবে না, আমি বলার পরে নামাবে। আমরা যারা ফ্ল্যাটের বাসিন্দা তাদের সাথে অলরেডি ফটো তোলা হয়ে গেছিল। এরপরে আত্মীয় স্বজনদের সাথে যখন ফটো তোলা চলছিল আমরা চলে এলাম গল্প করতে। আমরা এখন রাজের বিয়েতে আছি, গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, আমরা খুব আনন্দ করছি সবাই মিলে এই সময়টা আমরা রেলগাড়ির কামরার মতো একটা লম্বা লাইন করে ফেলেছিলাম গোল গোল করে ঘোরার জন্য। এত জন মিলে একটা লম্বা লাইন করে ঘুরতে কেমন লাগছিল সেই ভিডিওটা আমি তুলতে পারি। দাদা স্মাইল ডাউন 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 আন্টি যখন বলবো হেলে হবেন। আর ডাউন করব? আর ডাউন করব? না না ওকে পারফেক্ট। এই উড়ু দাও, চলো স্মাইল ডাউন 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 ডান পায়ে করে দাও। পা কাটটা আমি জানি না। পা কাটটা গায়ে হলুদ হওয়ার সাথে সাথে আবার আমরা খেতে বসে গেলাম। এই বিয়েতে অনেকের সাথেই নতুন আলাপ হলো, তার মধ্যে একটা মিষ্টি সংযোজন হচ্ছে তিতলি। ওর ভালো নাম হচ্ছে উর্বি। সে আমার ছেলেরই বয়সী আর সেও আমার মতনই আর্ট অ্যান্ড ক্রাফট ভীষণ ভালোবাসে, তাই জন্য এই কদিন ওর সাথে আলাপটা বেশ ভালোই জমেছিল। আর এই হলো শ্রমনা, যে আমার উপর ভরসা করে তার দুটো হাত দিয়েছিল মেহেন্দির জন্য। আমরা বিয়ের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারিনি কারণ এত দূর কাটোয়া যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। যদিও ইউএসএ থাকতে আমরা অনেক দূর দূর ট্রাভেল করেছি, কিন্তু এখানে কি জানি কেন একটু অসুবিধাই হচ্ছে বেশি ট্রাভেল করতে। বিয়ে করতে যখন পাত্র যাচ্ছে এখান থেকে তখন আমি ভিডিওটা করতে পারিনি, কিন্তু যখন বরযাত্রী যাচ্ছে তাদের ভিডিও আমি করেছি। ওদের সেদিন বিয়ের থেকে বাড়ি ফিরতে মোটামুটি ভোর 6টা হয়ে যায়। পরে ভেবে দেখলাম আমরা যদি ট্রাভেলিংটা ম্যানেজও করে নিতাম তবুও আমাদের এসে শরীরটা খারাপই লাগতো, বিশেষ করে মেয়ের। পরের দিন সকাল থেকে আবার খাওয়া দাওয়া শুরু। আজকে ব্রেকফাস্টে আমরা আর ওপরে যেতে পারিনি, তাই জন্য পার্সেল নিয়ে আসা হয়েছে লুচি, ছোলার ডাল আর রসগোল্লা। এই কদিনে তিতলির সাথে এমন বন্ধুত্ব হয়ে গেছে যে যখনই আমরা উপরে খেতে যেতাম ও আমাদের সাথে থাকতো। আমার দিয়ে খেতে গেছি, এখানে আমার এমন এমন লেবুটা চিপেছি সেই লেবুর রস আর মুখে লেগে গেছে। আমি যতবারই খাওয়ার ভিডিও বানাতে যাচ্ছিলাম আমার ছেলে একটাই কথা বলছিল যে তুমি কি খালি খাওয়াটাই দেখাবে এই ভ্লগে? সত্যি তাই, আমরা এতবার এত কিছু জিনিস খেয়েছি যে প্রত্যেকবারই মনে হচ্ছিল একটু একটু করে দেখিয়ে দিই। সেদিন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছিল, তাই জন্য আমরা একসাথেই খেতে যাই ওপরে। নতুন বউ আসার কথা ছিল 6টা নাগাদ, আর দরজা তো আটকাতেই হবে, কিন্তু দরজা তো আটকায় ননদেরা। অনেকেই বাদ হয়ে যাচ্ছিল। আমাকে যেহেতু পাত্র দিদি বলে ডেকেছে তাই জন্য আমি ছিলাম সেই লিস্টে। প্রথমে প্ল্যান ছিল যে আমরা একদম তলার গেটটায় আটকাবো, যেখান থেকে বিল্ডিংয়েই ঢুকতে পারবে না, কিন্তু তারপরে প্ল্যান হলো যে না, রাস্তা আটকে এমনি গাড়ি ঘোড়া দাঁড়িয়ে পড়েছে, সেই জন্য আমরা ওপরে আসতে দেবো না। যখন 4তলা সিঁড়ি চড়ে টায়ার্ড হয়ে ঘরে ঢুকে বসতে চাইবে ঠান্ডা হাওয়াতে, তখনই আমরা আটকাবো।
আমরা যারা গেট আটকানোর লিস্টে ছিলাম সবাই তাড়াতাড়ি করে ওপরে চলে এলাম। কিছু অ্যারেঞ্জমেন্ট বাকিও ছিল, তাই জন্য আমি বরণটা তুলতে পারিনি। আমি চলে যাবো বাংলাদেশ বাড়ি, আমি নেমে যাচ্ছি বাংলাদেশ বাড়ি। আচ্ছা এখন ঢুকি 15,000 না 100? 15 টাকা। আমার তো চাপ নেই, আমি ওদিকে চলে যাবো, বাড়ি তো আছে নিজে গিয়ে। হ্যাঁ 150 দিয়ে দেবে 15,000 পয়সা। 15,000 পয়সা বলেছি। আরে তিনটা বেগিনি, আমার চাপ নেই, আমার চাপ নেই, চলে যাবো। এই তো পাশে ঘোরা ছিল, তাই চলে যাচ্ছে, এই তো আয় তাই চলে যাচ্ছে, কোন চাপ নেই। আরে দেশের আমাদের ফাটা 50,000 দিচ্ছিল, ওটা পড়ে যাচ্ছে, গরম পাঠালে হবে। ঘরে গিয়ে কর। না আমি তো নেগোসিয়েট করছি না। আর হিসাব 15,000 পয়সা থেকে হয়ে যাবে। কোনো কিছু কমবে না, কমবে না তো, শিওর কমবে না তো। ব্যাস নো ডিল, চলো इसमें मेरा एक्सपर्टीज नहीं है। অনলাইন করতে দাদা আমি দিচ্ছি 30 কার্ড 30 কার্ড 30 কার্ড। ম্যাক্সিমাম দিতে পারি 3 নেই। এই সাংঘাতিক নেগোসিয়েশনটা চলেছিল প্রায় 13 মিনিট ধরে। আমার হাজবেন্ড এই পুরো ভিডিওটাই করে, কিন্তু আমি পুরোটাই ব্লগে দিইনি। এই সময় বরপক্ষ থেকেই নিয়ে যাওয়া কিছু তত্ত্ব ফেরত এসেছিল, সেগুলোই ঢোকানো হচ্ছিল ঘরে। আর তারপরেই শুরু হয়ে গেল আশীর্বাদের পালা। নতুন বউ আসার পরে কিছু কিছু মজার খেলা হয়, সেগুলো বোন বৌদি এই স্থানীয়রাই করে, তো আমিও ভিড়ে গেলাম তাদের সাথে। আমি আগে পেয়ে ঘোটাতে পারি কিন্তু ঘোটাতে তো আগে হাত দিয়ে চাঁদনি বেরিয়ে গেল, এই 4,000 টাকা। আরে ওরা কালকে আবার কালকে। হ্যাঁ হ্যাঁ ঘুরি না, এটা কোন টাকার বলে তো? এই তো এটা তোমার, আগে জলটা ঘোরা আর এইটা বলবি একটু কম আনতে হতো। ওটা হয়ে গেছে কম, এটা হয়ে গেছে বেশি। ও তো আটকে গেছে, জলটা পড়ে যাবে, আরো জোরে করবে। আরে ও তো আটকে গেছে, স্টাক হয়ে গেছে লাইফে ভাই। এই যে বাইরে ঘাট করছো নিজে না নিজে পরে স্টেশন চলে এসেছে। নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াসের বাইরে The inner madness what protects it? আউটার সেল তুমি নিজেই ঘুরে যাচ্ছ, আছে কি ফেলটা বন্ধ কর, নাইলে হবে না। যায় আসে না। এই মজার খেলাগুলোর পরে ডিনার টাইম হয়ে গেল, আর তখন আবার আমরা খেতে বসে গেলাম। ওই দিন একটু দেরিই হয়েছিল, তাই জন্য মেয়েকে আগেই খাইয়ে দিয়েছিলাম বাড়িতে।
আমার মেয়ের যেরকম রিসেপশনের রাত্রের বিরিয়ানিটা ভীষণ ভালো লেগেছিল, আমার ছেলের সেরকমই ফেভারিট হয়েছিল এই চিলি চিকেনটা। বউ ভাতের দিনের পুরো রান্নাবান্নাটাই আমাদের ছাদের ওপর আর হয়নি, হয়েছিল অনুষ্ঠান বাড়িতে, মানে যেখানে রিসেপশনের পার্টিটা হবে বিকালবেলা। সকালবেলার খাবারটা অনুষ্ঠান বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল, সেগুলোই আমরা খেয়েছি। আর দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠানে আমরা আর যাইনি, একেবারে বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে। কোনের সঙ্গে দেখা হলো না। ঢুকতেই সামনে স্টার্টারের অনেকগুলো আইটেম রাখা ছিল, সঙ্গে আইসক্রিম আর পান। দোতলাটা ছিল বর বউয়ের সাথে সবাই এসে দেখা করবে, ছবি তুলবে, আর তত্ত্ব রাখার জন্য একটা আলাদা ঘরও ছিল। আর 3 তলায় ছিল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। স্টার্টার ওপরেও সার্ভ করা হচ্ছিল। আমরা একটা প্লেট নিয়ে বসে পড়েছিলাম, কি জানি কেন আমার মেয়েরও খুব ইচ্ছা হচ্ছিল হয়তো খেতে, কিন্তু আলটিমেটলি আর খাইনি, আমাদেরই দিয়ে দিয়েছিল। রিসেপশনে আমরা পৌঁছাই প্রায় 7:40 নাগাদ। তারপর থেকে ভীষণ ভিড় শুরু হয়ে যায়। অনেকের সাথেই দেখা হলো, গল্পও হলো, কিন্তু বেশি ফটো তোলা হয়নি। আমাদের মোটামুটি 9টার মধ্যে খেয়ে নেওয়ার অভ্যাস, তাই আমরা বসে পড়লাম খেতে। আর আমার মেয়ের ফেভারিট কচুরি বা লুচি জাতীয় জিনিস, ওখানে ছিল কড়াইশুঁটির কচুরি, সেটা তো ছাড়া যাবেই না। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেই ও বিরিয়ানিটা পেল কচুরিকে ভুলে গেল। সেদিন মিষ্টির আইটেম তো আমি কিছু খাইনি, কারণ অন্যান্য জিনিস খেতে খেতেই পেট এত ভরে গেছে যে ইভেন বিরিয়ানিটাও আমার মিস হয়ে গেছে। তবে আমার মেয়ে ভীষণ তৃপ্তি করে খেয়েছে, এটাই একটা বড় অ্যাচিভমেন্ট। পরের দিন সকালে তত্ত্বের মিষ্টিও চলে এলো, মানে খাওয়া দাওয়ার পালা আর শেষই হয় না। এই ভ্লগটাকে বিয়েবাড়ির ভ্লগ না বলে বরং খাওয়া দাওয়ার ভ্লগ বলাই ভালো। এই ভ্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।